রাত মানেই শুধু অন্ধকার নয়, রাত মানেই এমন কিছু প্রশ্ন যার উত্তর দিনের আলোতেও পাওয়া যায় না। আজকের এই গল্পটা ঠিক তেমনই। একটি পরিত্যক্ত বাড়ি, কিছু চাপা ফিসফিস, আর একটি চ্যালেঞ্জ, নিজের ভয়কে সামনে থেকে দেখার। আমি সবসময় অতিপ্রাকৃত বিষয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু সেদিন বুঝিনি কৌতূহল কখন ভয়ের সীমা পেরিয়ে যায়। যে জায়গায় আমি গিয়েছিলাম সেখানে সবাই যায় না, আর যারা যায় তারা সবাই ফিরে আসে না। আজকের গল্পটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আলো নিভিয়ে হেডফোন পরে শুনুন, কারণ গল্প শুরু হলে আর আপনি একা। আজকের রাতটা আলাদা, খুব আলাদা। রাত ঠিক 12টা বাজতে আর 5 মিনিট বাকি। চারপাশ নিস্তব্ধ, এমন এক নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দও কানে লাগে অস্বস্তিকর। আমি দাঁড়িয়ে আছি শহরের শেষ প্রান্তে, একটি বহুদিন পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে। স্থানীয় লোকেরা একে বলে মৃত্যুপুরী বাড়ি। আজ আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি, এই ভুতুড়ে জায়গায় ঢুকে যদি সত্যিই কোনো আত্মা থাকে তার মুখোমুখি হব। আমি বহুদিন ধরেই অতিপ্রাকৃত বিষয়ে মুগ্ধ। ছোটবেলা থেকে অদ্ভুত শব্দ, ছায়া, অজানা উপস্থিতি, এসব আমাকে ভয় না দিয়ে বরং টেনেছে। জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আজও ব্যাখ্যা করতে পারি না। তাই আজকের এই অভিযান শুধুই ইউটিউব কন্টেন্ট নয়, এটা আমার নিজের ভয়কে চোখে চোখ রেখে দেখার চেষ্টা। ক্যামেরা অন, মাইক্রোফোন চালু, হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত। চলুন শুরু করা যাক। আমি ফিসফিস করে বলি, এই বাড়িটির ইতিহাস ভয়ঙ্কর। প্রায় 100 বছর আগে এখানে থাকতেন জমিদার নীলকণ্ঠ রায়। অত্যাচারী, নিষ্ঠুর, মানুষের রক্ত চুষে খাওয়া এক দানব। লোকমুখে এমনটাই শোনা যায়। বলা হয় এক রাতে তার স্ত্রী এবং সন্তানরা রহস্যজনকভাবে মারা যায়। পরদিন সকালে নীলকণ্ঠ রায়কে পাওয়া যায় এই বাড়ির পূজাঘরে, চোখ খোলা, মুখ বিকৃত, শরীর বরফের মতো ঠান্ডা। মৃত্যুর পর থেকে এই বাড়ি আর কেউ বসবাস করেনি। লোকেরা বলে রাতে এখানে আলো জ্বলে, কারো কান্নার শব্দ আসে। কেউ কেউ দাবি করেছে তারা জানালায় এক ছায়ামূর্তি দেখেছে যে তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে। আমি এসব গল্প জানি, তবু এসেছি। লোহার গেটটা ঠেলে খুলতেই বিকট শব্দ, ক্যাচ ক্যাচ। শব্দটা এত জোরে যে মনে হলো পুরো এলাকা জেগে উঠল। ভিতরে ঢুকতেই বাতাসের তীব্র গন্ধ, পচা কাঠ, স্যাঁতস্যাঁতে মাটি, আর অদ্ভুত এক ঠান্ডা ভাব। বাইরে গরম, ভিতরে অস্বাভাবিক ঠান্ডা। আমি টর্চ জ্বালালাম, আলো পড়তেই দেখলাম মেঝেতে ছড়ানো ভাঙা কাঁচ, দেওয়ালে ফাটা ফ্রেস্কো, ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। হঠাৎ ঠাস, পেছনে কিছু পড়ার শব্দ। আমি ঘুরে তাকালাম, কিছুই নেই। নিজেকে বোঝালাম পুরনো বাড়ি, কাঠ পড়েছে হয়তো। কিন্তু বুকের ভিতর অদ্ভুত চাপ। আমি ধীরে ধীরে ভিতরে এগোই। প্রতিটি পা ফেলতে মনে হচ্ছে কেউ দেখছে। টর্চের আলোয় হঠাৎ দেখি একটি আয়না, ধুলোয় ঢেকে আছে, তবু নিজের প্রতিবিম্ব স্পষ্ট। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলি, অনেকেই বলে এই বাড়ির আয়নায় নাকি কিছু দেখা যায়। ঠিক তখনই আমার প্রতিবিম্বটা নড়ল। আমি নড়িনি, কিন্তু আয়নার ভেতরের আমি হেসে উঠল। হাসিটা আমার নয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আমি চোখ পলক ফেললাম, সব স্বাভাবিক। কিন্তু তখনই বুঝলাম এই বাড়ি আমাকে গ্রহণ করেছে। উপরতলার সিঁড়ির দিকে এগোতেই শব্দ পেলাম, পায়ের আওয়াজ, স্পষ্ট মানুষের হাঁটার শব্দ। কিন্তু আমি একা। হ্যালো ডাকলাম, কোনো উত্তর নেই। আবার শব্দ, এবার আমার ঠিক পেছনে। আমি ঘাড় ঘুরাতে যাব, ঠিক তখনই কানে ফিসফিস, ফিরে যাও। শ্বাস আটকে গেল। এই শব্দ কল্পনা নয়, এটা রেকর্ড হয়েছে। আমি জানি, সিঁড়ি ভাঙা, প্রতিটি ধাপে পা রাখতে ভয়। উপরে উঠতেই বাতাস আরও ঠান্ডা, মনে হচ্ছে শরীরের তাপ কেউ শুষে নিচ্ছে। একটা ঘর, দরজা আধখোলা। ভেতরে ঢুকলাম। এই ঘরটাই নীলকণ্ঠ রায়ের স্ত্রীর ঘর ছিল। হঠাৎ দরজা ধপ করে বন্ধ। অন্ধকার, টর্চ কাজ করছে না। তারপরই একটা কান্না, মেয়ের কান্না, খুব কাছ থেকে। আমি গলা শুকিয়ে গেলেও বললাম, আমি তোমার ক্ষতি করতে আসিনি। কান্না থামল, নীরবতা। টর্চ হঠাৎ জ্বলে উঠল। আমার সামনে দাঁড়িয়ে একটি অবয়ব, মানুষের মতো, কিন্তু পুরোপুরি নয়। চোখ নেই, মুখটা ঝুলে আছে, চুল মাটিতে ছুঁয়ে গেছে, শরীর আধা স্বচ্ছ। আমি নড়তে পারছি না। সে ধীরে ধীরে মুখ তুলল এবং বলল, তুমি তো আমাকেই খুঁজছিলে। আমার মাথায় হঠাৎ স্মৃতি ভেসে উঠল। শৈশবে যে অজানা ছায়া দেখতাম, রাতে যে স্বপ্নে ডাক শুনতাম, সব একই। সে আমাকে চিনত, আমি ওকে চিনতাম। সে বলল, তুমি কখনোই আমাদের থেকে আলাদা ছিলে না।
আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। হঠাৎ সব অন্ধকার। চোখ খুলে দেখি ভোর। আমি বাড়ির বাইরে পড়ে আছি। ক্যামেরা এখনো অন। ভিডিওতে সব আছে, শব্দ, ছায়া, ফিসফিস। কিন্তু শেষ অংশে একটি লাইন রেকর্ড হয়েছে, আমার কণ্ঠে নয়। সে আবার ফিরবে। এই ভিডিও আপলোড করার পর থেকে রাতে আমার ঘরের আয়নায় আমি একা থাকি না। আপনিও যদি এই গল্প শুনে থাকেন, আজ রাতে আলো নিভানোর আগে একবার পেছনে তাকাবেন। সবাই একা থাকে না। আমি ভেবেছিলাম মৃত্যুপুরী বাড়ির ঘটনাটা ওখানেই শেষ। ভুল ভেবেছিলাম। ভিডিওটা ইউটিউবে আপলোড করার ঠিক 1 ঘন্টার মাথায় অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। প্রথমে কমেন্ট। একজন লিখেছে, ভাই, ভিডিওর 32-17 মিনিটে আপনার পেছনে কে দাঁড়িয়ে? আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু কৌতূহল থেকে ভিডিওটা আবার চালালাম। 32-17 মিনিট। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমার পেছনে আমি ছিলাম না, একটা ছায়া, লম্বা, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছায়াটা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। সেই রাতেই, ঘুমানোর সময়। ঘড়িতে তখন রাত 2টা 45। হঠাৎ শুনি, আমার নাম ধরে কেউ ডাকছে। খুব ধীরে, সো, নি, আ। ঘর বন্ধ, বাড়িতে আর কেউ নেই। আমি উঠে বসি, ঘামছি, বুক ধড়ফড়। তারপরই খাটের নিচ থেকে শব্দ, খোঁচ, খোঁচ, যেন কেউ নখ দিয়ে মেঝে আছড়াচ্ছে। আমি চাদর সরিয়ে নিচে তাকাতে যাচ্ছি। ঠিক তখনই শব্দ থেমে যায়, কিন্তু কানে ফিসফিস, তুমি তো আমাদের বাড়িতে এসেছিলে। পরদিন সকালে বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো, আমার চোখের নিচে কালো ছায়া। ঘুম কম হয়েছে ভেবে মুখে পানি দিলাম। আয়নায় তাকিয়ে আবার চমকে উঠলাম। আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখলাম, সে, মৃত্যুপুরীর সেই অবয়ব। সে এবার কাছে, খুব কাছে, আর তার ঠোঁট নড়ছে। আমি কিছুই শুনছি না, কিন্তু বুঝতে পারছি সে কি বলছে। এখন তোমার পালা। ভয়ে আমি এক প্যারানর্মাল গবেষকের সাথে যোগাযোগ করি। নাম তার অরিন্দম সেন। বহু বছর ধরে অতিপ্রাকৃত কেস নিয়ে কাজ করছেন। ভিডিও দেখেই তিনি চুপ করে গেলেন। অনেকক্ষণ পর বললেন, আপনি শুধু ভূত দেখেননি, আপনি কিছু জাগিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কি জাগিয়েছি? তিনি নিচু গলায় বললেন, মৃত্যুপুরী বাড়ির আত্মারা কাউকে ছাড়ে না, যদি সে ডাক শুনে ফেলে। আমি থমকে গেলাম। ডাক? তিনি আমার দিকে তাকালেন। ভিডিওতে আপনি 3বার ওদের ডেকেছেন। অরিন্দম বললেন, মৃত্যুপুরী বাড়িতে যারা মারা গেছে, তারা সবাই এখনো আটকে আছে। কিন্তু তাদের মধ্যে একজন আলাদা, নীলকণ্ঠ রায়ের স্ত্রী। তার আত্মা শান্ত নয়। সে এমন কাউকে খোঁজে, যার মধ্যে ওদের দেখতে পাওয়ার ক্ষমতা আছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনার